দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতি রাত 11টায় আমরা এই আয়োজন নিয়ে হাজির হই এবং আপনারা জানেন যে জাতীয় বাজেট নিয়ে প্রতিনিয়তই সব গণমাধ্যমে আলোচনা হচ্ছে। আমরাও চেষ্টা করছি বাজেটের নানা দিক তুলে ধরার জন্য, নানা সমালোচনার জায়গাগুলো খুঁজে বের করার জন্য, এবং আমরা জানি যে এবং কঠোর এবং কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এই বাজেটটি দিতে হয়েছে। গেল বছর কিংবা এর আগের বাজেটগুলোতে যারা সমালোচনা করেন তারা যে কথাটি বারবার বলতেন যে বাজেটের আকার বড় হচ্ছে, এই বাজেট বাস্তবায়ন অসম্ভব, এই কথাগুলো বলতো। সেই ধরনের বিষয়গুলো মাথায় রেখে এবারের বাজেট আমার কাছে অন্তত মনে হয় যে বিশেষ করে একটা হোমওয়ার্ক করে যে কি কি ধরনের সমালোচনা আসতে পারে। আমরা আজকে কথা বলার চেষ্টা করব বাজেটে যা সমালোচনা, মানে কি কি সমালোচনা আছে। আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি, অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম অর্থনীতিবিদ এবং অধ্যাপক ডক্টর সাদেকুল আরিফিন কলামিস্ট। আমরা তার কাছ থেকেও শুনবো। আইনুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করব। যেমন সহজ কথা, যে বাজেটের সমালোচনা আমরা দেখছি অনেকেই অনেক কিছু বলার চেষ্টা করছেন, বা সমালোচনার যে ধরনটি, এই বাজেটে অমুক করার পথনকশা নেই, এই বাজেটে ইনফ্লেশন কিভাবে কমবে সেটির পরিকল্পনা নেই, তাহলে বাজেটে কী আছে? মানে এই যে প্রশ্নগুলো বা এই যে সমালোচনাগুলো, আপনার কি মনে হয় যে বাজেটে সমালোচনা করার কোন কোন দিকগুলি সবচেয়ে সমালোচিত? আনুস স্যার, কি যুক্ত করবেন? হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাজেট নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে, এবং এবং এটা নতুন কিছু না। আপনারা মিডিয়া এই বাজেট ঘোষণার আহ 4-5 দিন বা এক সপ্তাহ আপনারা ব্যস্ত থাকেন যে বাজেটে নিয়ে পক্ষে বিপক্ষে যে বক্তব্যগুলো সেটাকে আপনারা তুলে নিয়ে আসেন। তো সেই দিক থেকে হচ্ছে, কারণ এখানে সরকারি দল বিরোধী দল, কেউ বলে জনবান্ধব, কেউ বলে জনবিরোধী, হ্যাঁ, নানান ধরনের কথা আছে। কিন্তু এখন যারা ইকোনমিস্ট, যারা আসলে বিশেষজ্ঞ, তাদের বক্তব্যগুলো এখানে নেওয়ার মতো। সেখানে সমালোচনা যতটুকু হচ্ছে, কিছু কিছু সমালোচনাটা দরকার আছে। তবে পক্ষে বলার বা আলোচনা বা কি নতুন জিনিস আসলো, সেই জিনিসগুলো কিন্তু খুব একটা উঠে আসছে না। আমি একটা কথাও আপনাদের মিডিয়াতে বলছি কয়েকদিন থেকে, যে সবচেয়ে বড় চলে সারা বিশ্বে কিন্তু একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু বিচ্ছিন্ন জায়গায় নেই। সুতরাং সেটা যেমন আছে, আমরা কিন্তু কোভিডের সময় আমরা ভালো ছিলাম, কিন্তু তারপরে তো নানান ধরনের বৈশ্বিক ঘটনা আছেই, এবং অভ্যন্তরীণ কিছু ঘটনা আছে। সবকিছু মিলে আমরা বাজেট এবার দেওয়াটা, আমি মনে করি যে যতটুকু বাজেট এসছে সেটি কিন্তু এক ধরনের সাহসিকতার পরিচয়। সেটি যেমন বলবো। আর এখানে যে সমালোচনা হচ্ছে, 2-3টা সমালোচনা খুব বেশি কালো টাকার কথা বলা হচ্ছে, ইনফ্লেশন আদৌ কমাতে পারবে কিনা, এই আলোচনাগুলো হতেই পারে। কিন্তু ইনফ্লেশনের কমানে আমি যেটা দেখলাম যে নীতি কৌশল, আমাদের অর্থমন্ত্রী কিন্তু শুরুতেই নীতি কৌশল একটি কথা উল্লেখ করেছেন। নীতি কৌশলের মধ্যে যেটা মূল দুটো জিনিস উনি তুলে এনেছেন, সেটি হচ্ছে যে এক হচ্ছে যে সমাজের নিম্ন শ্রেণীকে যাতে এই মূল্যস্ফীতি থেকে কিছুটা রেহাই দেওয়া যায়, তার জন্য যেটা দুটো জিনিস উনি স্পষ্ট করে বলেছেন, যে আমরা আগে যে আমাদের কি বলে সামাজিক নিরাপত্তার যে বেষ্টনীটা আছে সেখানে বাড়ানো, ভাতা না বাড়ালেও তাদের ওই বাড়ানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ নেটটা। দ্বিতীয় কথা হলো যে ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডের সংখ্যাটা বাড়ানো, স্পষ্ট করে বলেছেন এটা। আর দ্বিতীয় কথা, তৃতীয় কথা যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমাদের টিসিবি বা ওপেন মার্কেট সেল যেটা, সেটার কথাও কিন্তু বলেছেন, উল্লেখ করেছেন। সেদিকে গুরুত্ব দেবেন, সেখানে কোত্থেকে কি কি আনা হবে সে কথাগুলো কিন্তু বলে আসতেছেন। সব দিকে মিলে উদ্যোগগুলো আছে, কিন্তু যাদের মাধ্যমে এগুলোকে বাস্তবায়ন করতে হবে, সেই ব্যবসায়িক শ্রেণী থেকে শুরু করে, ইম্পোর্টার থেকে শুরু করে, এবং লোকাল যেটা কিংবা লোকাল যারা সাপ্লাইয়ার আছে, সবাই যদি সৎভাবে এই কাজগুলো না করে, তাহলে তো আমরা দিন শেষে এটার সুফলটা পাবো না। সেখানে স্যার, আইনুল সরকারের স্যার, আমি বাজেটের একটা ঘোষণায়। কঠিন প্রশ্ন আপনাকে করি। সেটি প্রথম জি। কথা হচ্ছে যে কোনো গবেষণা সংস্থার আমি নাম নিতে চাই না, কিন্তু তারা বাজেটে তারা একটা বড় ভূমিকা রাখেন, পরের দিন একটা সংবাদ সম্মেলন করেন, এবং সেই সংবাদ সম্মেলনটা দেখলেই বোঝা যায় যে তাদের অ্যাটিচিউডটা হচ্ছে যে এর ভেতর থেকে বিতর্কিত বিষয়গুলো মানে কিভাবে উস্কে দেওয়া যায়, সস্তা জনপ্রিয়তা তাদের মূল উদ্দেশ্যটা হয়ে থাকে। এবং এবারও তাই করেছে। কিন্তু ওই যে পথনকশার কথা বলে যে ইনফ্লেশন কমবে, সেটির পথনকশা তো এই বাজেটে নেই। তো পথনকশা আপনি অর্থনীতিবিদ, আপনি খুঁজে পান, সেই সব অর্থনীতিবিদরা খুঁজে পায় না কেন?
এই কঠিন প্রশ্ন নিয়ে আপনি ভাবতে থাকুন। আমাদের সঙ্গে অধ্যাপক সাদেকুল আরিফিন আছেন, তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। বিশেষ করে আমরা জানি যে একটা উচ্চ ইনফ্লেশনের মধ্যে, মানে মুদ্রাস্ফীতির মধ্যে আমাদের এই বাজেটটা করতে হয়েছে, এবং এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমরা লাগাইনি, তারা লাগিয়েছে। এবং দুটি জিনিস খুব পরিষ্কার, সেখানে হচ্ছে 56% জিনিসপত্রের দাম শুধুমাত্র পেট্রোলিয়ামের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এটা হয়, আর 46% হচ্ছে যে আমার সার বা কৃষি ভর্তুকি বা সেগুলো মানে একেবারে দুষ্প্রাপ্য হয়ে যাওয়ার একটা ব্যাপার ঘটেছিল, সার, কৃষি, বীজ এবং সেটি 46%। আমি একদম পরিসংখ্যান দিয়ে বলার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে আমার রিজার্ভ থাকলেও রিজার্ভ ধরে রেখে লাভ নেই, মানুষকে ক্রয় সীমার মধ্যে সব কিছু রাখতে হবে। সেটি চেষ্টা করেছেন বলে যে আমরা ইনফ্লেশনটি দেখছি, সেই ইনফ্লেশন আরও কমের দিকে নিয়ে আসা উচিত ছিল, আরও ম্যানেজমেন্টের ছিল, সেটি ঠিক আছে, মানে সেই জায়গায় আমরা সমালোচনা করতেই পারি। কিন্তু পথ নকশার কথা যে সমস্ত অর্থনীতিবিদরা বলেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ না হলে জ্বালানির দাম কমবে না, সার, বীজ, সেচ কিংবা সেখান থেকে আমরা অনেক কিছু আনতে হয়, বিশেষ করে সারটাই, সেটার দাম কমবে না, তাহলে অপেক্ষা ছাড়া আর কি কোনো কিছু করার ছিল, বা বিকল্প আইডিয়াটা কি? অর্থনীতিবিদরা তো সে কথাও বলছেন না। আপনার কি যুক্ত করা রয়েছে সাদিকুল আরফিন? না, আপনি যথার্থই বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন যে রিজার্ভ রেখে মানুষকে কষ্ট দেয়া, মানুষকে সহনশীল পর্যায়ে রাখা, মানুষকে স্বাভাবিক জীবনযাত্রার মানের নিশ্চিত করার জায়গাটায় এই বাজেটে বারে বারে কিন্তু গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এবং আমাদের পূর্ববর্তী বক্তা যে প্রফেসর আইনুল সাহেব যেটা বললেন উনি যথার্থই বলেছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখুন, এই বাজেটের আকার প্রতিনিয়তই বাড়ছে এবং সেটা বাড়তে থাকবে, কারণ বাংলাদেশের অর্থসামাজিক অগ্রগতি, বাংলাদেশের বিভিন্ন খাতগুলোর যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটায় বাজেটের আকার অবশ্যই বাড়বে। সেই জায়গাটা থেকে যেটি বড় প্রশ্ন হিসেবে আলোচনায় এসেছে মূল্যস্ফীতি এবং কালো টাকা এবং সকল ঘাটতি বাজেট। এখন এই জায়গাগুলোতে মূল্যস্ফীতির সাথে যে সংশ্লিষ্ট যে বিষয়, সম্পর্কিত বিষয়, যেটা আপনি একটু আগেই বললেন যে আন্তর্জাতিক মহলের যে বাজারের যে অস্থিতিশীলতা, যেটি বিশেষ করে পেট্রোলিয়াম দ্রব্য, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে সার্বিকভাবে এটার একটা প্রভাব বড় আকারে মূল্যস্ফীতির উপরে পড়ে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই যেমন ডলারের বাজার স্থিতিশীল নয়, যেমন নানাভাবে আমাদের বাজার ব্যবস্থাপনার ত্রুটি, যেমন আমাদের যে লক্ষ্যগুলো ছিল সেই লক্ষ্যগুলো বাস্তবায়নের ক্ষেত্রে অনেক গ্যাপ, এই জায়গাগুলোতে কারণেও কিন্তু মূল্যস্ফীতি কমানোর জায়গাটা কিন্তু আমরা বারে বারে ব্যর্থ হচ্ছে। কিন্তু পাশাপাশি আপনি যদি দেখেন এবারকার বাজেটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা হলো সামাজিক নিরাপত্তা, বেষ্টনীর খাতগুলো। যেমন কয়েকটি জিনিস খুব গুরুত্বের সাথে এসেছে যে 4,000 ফ্ল্যাট তৈরি হবে নিম্ন আয়ের মানুষের জন্য, আবাসিক খাতের মধ্যে লক্ষ্য রেখে। বিধবা ভাতা, বয়স্ক ভাতার জায়গাগুলোতে গতবারের থেকে 2 লক্ষ উপরে উপকারভোগীকে বাড়ানো হয়েছে, বিধবা ভাতাতে বাড়ানো হয়েছে, বয়স্ক ভাতাতে বাড়ানো হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রতিবন্ধী খাত থেকে শুরু করে দুস্থ মানুষদের থেকে শুরু করে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে এগুলোকে বাড়ানো হয়েছে। এর কারণ হলো এগুলোর মাধ্যমে মূল্যস্ফীতি বাড়লেও মানুষ যাতে সহনশীল থাকে, রিলিফ দেয়া, মানুষকে একটু সুযোগ দেয়া বা মানুষের পাশে একটু দাঁড়ানো, এরকম একটি ব্যাপার। কিন্তু আমি বলছি যে বাজেটের যা সমালোচনা, সেই সমালোচনায় যারা করেন, মানে আপনাদের অবশ্যই মনে থাকার কথা যে আমরা ছোটবেলায় দেখেছি যে রেশন শপ, মানে যে প্রচলিত জিনিসপত্র বাজারে যেটি যা দাম রেশনের দোকানে তার চেয়ে কম, এবং আমরা এগুলো দেখে বড় হয়েছি। মানে সেটি বঙ্গবন্ধু সরকারই সেই সময়টাতে শুরু করেছিলেন। কার স্বার্থে এই রেশনিং ব্যবস্থাপনাটাকে শেষ করে দিল? মানে আমি প্রশ্ন রাখছি আইনুল স্যার, মানে যে কথা বলছিলাম যে একেবারে বিশাল একটি গবেষণা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটির মানে নাম আমি বারবার বলতে চাই না, তাদের যে অ্যাটিটিউড বাজেটটি নিয়ে, কিংবা
এই রেশনিং সিস্টেমের কথাটাই যদি ধরি, তারাও তো এই বিষয়গুলি দেখে হয়েছেন। এই যে ন্যায্য মূল্যের কথাগুলি আপনি বলছেন, সেটি উপকারগুলির সংখ্যা বাড়ানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরেও একটা পথনকশা আপনারাই বলুন যে এই যেমন ধরেন অর্থনীতি সমিতি, আপনারা একটা বিকল্প বাজেট আপনারা দেন এবং আপনারা কিন্তু একেবারে হিসাব করে দেখিয়ে দেন যে আমার এই খাতে বিষয়গুলো দুর্বলতা আছে, রাজস্ব যদি আরেকটু আমরা বাড়াতে পারি তাহলে এর দ্বিগুণ বাজেটও আমরা করতে পারি। কিন্তু অর্থনীতি সমিতির এটা আমি খুব ভালো করে খেয়াল করি যে একটা স্মার্ট সরকার যদি এই জিনিসটাকে স্মার্টলি হ্যান্ডেল করে তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। কিন্তু যারা মেইন স্ট্রিমের সমালোচনা করেন তারা কিন্তু এত ডিটেইল করেন না, শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা। আপনার কি মনে হয় যে অর্থনীতি সেগুলো গ্রহণ করতে পারে না? কারণ মানুষ খবরের শিরোনামটি পড়ে, ভিতরে কি আছে সেটি পড়ে না। সেটা বাংলাদেশে অনেক বড় একটা সমস্যা। আনুল স্যার, আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছে, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রণব সাহা অপু। বাজেটে যা সমালোচনা আমাদের আজকে শিরোনাম। আনুল স্যার, অনেকগুলো বিষয় মানে আপনার সামনে আছে, নিশ্চয়ই অনেক কিছু যোগ করার আছে। আনুল স্যার, কি যুক্ত করবেন? অবশ্যই, আপনি তো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে নিয়ে এসছেন। প্রথম বলি যে কিছুদিন আগে একটি পরিসংখ্যান একটা গবেষণা প্রতিষ্ঠান পেপারে নিয়ে দিল, সেটি হচ্ছে যে কত পার্সেন্ট লোক বাজেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে একটা হোমওয়ার্ক করে এটা বলতে হয়, কিন্তু হোমওয়ার্কের কতগুলো পদ্ধতি আছে। তো সেখানে আমাদের দেশের সাধারণ জনগণ বাজেট নিয়ে খুব একটা কনসার্ন না। শুধু বাজেটের আগের দিন বলে যে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো, এটা ছাড়া সেটাও খুব বেশি একটা মানে সংখ্যক না। কিন্তু আমরা বলে দিলাম যে এত পার্সেন্ট লোক বাজেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই যে তথ্যটা আসলে আমার কাছে বিভ্রান্তিমূলক মনে হচ্ছে, এই একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হবে। আমি শুরুতেই বলে দিলাম যে এটি বাস্তবায়ন সম্ভব না। তাহলে গত 50টি বাজেট, যে আমাদের 786 থেকে এখন 7 লাখ 8 লাখ কোটি টাকার যে অনেকগুলো খাতের কি, অন্যতম একটা যে এই যে আমাদের সংসদ সদস্য থেকে যাদের জন্য শুল্ক ফ্রি গাড়ি আনা হয় তাদেরকে এটাকে উঠিয়ে দেওয়া হোক, সেখান থেকে আমরা শুল্কটা যেটা হওয়ার কথা সেখান থেকে আমরা রাজস্ব পাবো। সবকিছু মিলে একটা হিসাব নিকাশ করে আমরা কিন্তু হোমওয়ার্ক করে 170-75 পৃষ্ঠা আমাদের এবার বাজেটের বইটি, গতবারের চেয়ে একটু কম, 170 পৃষ্ঠার একটা বই আমরা সবাইকে আপনাদেরকে দিয়ে দিই। আপনি এটা স্টাডি করে দেখবেন যে হাউ ইটস পসিবল, কিভাবে একটা বাজেট বাস্তবায়ন করা সম্ভব। আমরা কালো টাকার কথা বলেছি, কালো টাকা কিভাবে উদ্ধার হবে সেটাও আমাদের পথ নকশা আছে। আমরা কিন্তু হোমওয়ার্ক করি, সারা বছর হোমওয়ার্ক করে একটা বাজেট আমরা উপস্থাপন করি জাতির সামনে। এখান নিয়ে কেউ প্রশ্ন করে না, প্রশ্ন করে শুধু আপনার কালো টাকার হিসাবটা কিভাবে করবো, আমরা সেটাও বুঝিয়ে দিই। যে কালো টাকার হিসাবটা একটা উদাহরণ দেই আমরা, যে মনে করেন আপনি ঢাকায় একটি ফ্ল্যাট কিনবেন, সেই ফ্ল্যাট আপনার দাম হলো 1.5 কোটি টাকা। আপনি যখন রেজিস্ট্রি করছেন তখন আপনি সেখানে 70 লাখ টাকা বা 50 লাখ টাকা আপনি দেখাচ্ছেন এই রেজিস্ট্রি ফিটা আপনাকে বাঁচানোর জন্য। তাহলে এই যে বাকি টাকাটা এটাই হলো আমাদের কালো টাকা। এই হিসাবে করে আমরা কিন্তু কালো টাকার মাননীয় একটা প্রধানমন্ত্রী পুঞ্জীভূত কিন্তু কালো টাকা এটি যেটা সেটি মানে সমস্যার মধ্যে তিনি ব্যাখ্যাও দিয়েছেন যে এই কারণেই। কিন্তু আবার ব্যাখ্যাও আরেকটি দিয়েছেন। ব্যাপার হ্যাঁ, থাকে যে আমরা আসলে বাজেটটি ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করি এবং এক ধরনের অস্বস্তিতে ফেলার একটা চেষ্টা তো থাকেই। আবার সংকট উত্তরণের বাজেট আমরা বলছি, আবার এটাও বলছি যে আমাদের ডিসেম্বরের মধ্যে ইনফ্লেশন কিছুটা কমবে, তারপর আরো কমবে, সেই পর্যন্ত না, আমাদের কিন্তু অপেক্ষা দেখুন করা। প্রণব সাহা, এই যে আমাদের অর্থমন্ত্রী যে কথাটি বললেন, এরকম কথা কিন্তু আমি আগে শুনিনি যে 6 মাসের মধ্যে কমবে। নিশ্চয়ই গতিবিধি লক্ষ্য করে, যেমন বিশ্ব ব্যাংকও কিন্তু বলেছে যে আগামী বছর আমাদের মূল্যস্ফীতি কমবে। সুতরাং আমাদের আবাদ ভালো হয়েছে, আমাদের বিশ্ববাজারে তেলের দাম কমার সম্ভাবনা আছে। সবকিছু মিলে কিন্তু এই স্যার কথাগুলো বলা স্যার হচ্ছে। এবং মানে সবচেয়ে বড় কথা যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটা যৌক্তিক সমাধানের দিকে যাচ্ছে,
এগুলো হুম যারা এটা একটু এটা একটা কারণ, সেখানকার ইয়েস। ভেতরের খোঁজ হুম খবর রাখেন, আমি হুম ওয়েস্টার্ন মিডিয়ার খবর বরাদ দিয়ে কিছু বলতে চাই না, কিন্তু বিশেষ করে রাশিয়া টুডে কিংবা অন্যান্য গণমাধ্যম যারা এখন প্রকৃত বিষয়গুলো সামনে আনার চেষ্টা করছেন, বা আমি তুরস্কের গণমাধ্যমের কথাও বলবো, সেই ধারাবাহিকতায় একটা যৌক্তিক সমাধান ছাড়া কার্যত কারোরই কোনো অন্য পথ খোলা নেই, এবং ওয়ার্ল্ড ব্যাংক যে ফোরকাস্ট করছে সেটি অন্যতম একটি পয়েন্ট ইস্যু হচ্ছে এইটি। তো সেই ধারাবাহিকতায় আমরা সেটা আশা করতেই পারি, কিন্তু আমরা অপপ্রচার করে কিছুই হচ্ছে না, সব গেল যে একটা ক্লাব আছে, সেই ধারাবাহিকতায় আমরা অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলছি কিনা, সাদিকুল আরিফিন কি যুক্ত করবেন? আপনি যথার্থই না বলেছেন। আমি বলি, আপনি যথার্থই বলেছেন, এই কারণে বলছি যে দেখুন, বাজেট ঘোষণার আগেই ব্যানার তৈরি হয়ে যায়, বাজেট ঘোষণার আগেই বিবৃতি হয়ে যায়, এই বাজেট কালো বাজেট, এই বাজেট মানুষের কল্যাণে আসবে না, ইত্যাদি ইত্যাদি। আবার আপনি এটাও ঠিক বলেছেন যে কিছু কিছু সংগঠন বা আছে, তারা খুব স্পেসিফিক কিছু বিষয় নিয়ে বাজেটের গ্যাপ খুঁজে সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলে, কিন্তু সেটা উত্তরের কথা সেভাবে বলে না। হ্যাঁ, আমাদের আমি অর্থনীতি আমি সমিতির, একবারে শেষ আমি পর্যায়ে চলে এসেছি আমি আমি স্যার, সে- আমি আবারও শেষ আপনার করছি। কাছে আসবো। আইনুল স্যার, একটা বিষয় যে আপনি জানেন যে বিশেষ করে আবারও সেই গবেষণা প্রতিষ্ঠানটির কথা বারবার বলতে হবে যে বড় লোককে সুবিধা দেওয়ার জন্য এই বাজেট ইত্যাদি ইত্যাদি। আবার বিজেএমই বিকেএমই তারা সংবাদ সম্মেলন করে যে এই বাজেট ব্যবসায়ী বান্ধব নয়। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? তাহলে তো আমি তো বুঝলাম যে তারাও বলছে বাজেট ভালো হয়নি, ব্যবসায়ীরাও বলছে বাজেট ভালো হয়নি। তাহলে তো আমি মনে করি যে সরকার অন রাইট ট্র্যাক, মানে একদম সঠিক পথেই আছে, যে ভালো বাজেট করতে হলে তোমাকে খুশি করতে হবে, তারে খুশি করতে হবে, তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? সে প্রশ্ন তো আমি তুলতেই পারি। আইনুল স্যার কি যুক্ত করবেন? একই একই আপনার সামনে একমত। দেখুন, এবার যে 25% থেকে 30% স্ল্যাব কিন্তু করা হয়েছে, এটি কিন্তু বড় লোকদের উপর ট্যাক্সটা গিয়ে পড়বে। সুতরাং আহ, এখানে একটা পজিটিভ দিক বলি। যেটা ব্যবসায়ীরা যেটা বলছে, সেটি অন্যতম কারণ হচ্ছে যে আমরা যে দেশের অভ্যন্তরীণ যে আমাদের ঋণ, সরকারের তো ঋণ নিতে হবে, সেই ঋণটা যদি আমরা অভ্যন্তরীণ সোর্স থেকে নেই, সেখানে কিন্তু প্রাইভেট বিনিয়োগ, প্রাইভেট ইনভেস্টমেন্ট কিছুটা হলো প্রভাব পড়বে, সেই স্যার দৃষ্টিকোণ থেকে স্যার বলা সেই হচ্ছে। এবং প্রভাবটা কি ইজ অফ এরকম যে আমি ডুইং আমি বিজনেস। আমি প্রণব সাহা, আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আমি ফেরত দেই না, একদম সোজা কথা। এখন কথা হচ্ছে না যে না 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 না, সেটা সরকার না, সেটা না। সরকার ঋণ নিয়ে ঋণ ফেরত দেয় না, মানে সেটা তো আর না। সরকার ঋণ নিয়ে ঋণ ফেরত দেয়, ইন্টারেস্ট দেয়, এবং আপনি ভালো করে দেখবেন যে সেখানে দীর্ঘমেয়াদী লোন আছে, শর্ট টার্ম লোন আছে, ঘাটতি বাজেট মোকাবেলায় কী কী সেগুলোর মধ্যে আছে। কিন্তু এরকম অনেক ব্যবসায়ীদেরকেও তো আমরা দেখি যে ঋণ ফেরতই দেন না। তাহলে সেই ধারাবাহিকতায় কি করার আছে সরকারের? না, সেটাই তো কথা, যে এই যে দ্বারা যে কথাটি আপনি তুলে নিয়ে আসলেন, যে আমাদের খেলাপি ঋণ 1,82,000 কোটি টাকা হয়েছে। তা খেলাপি ঋণটা কায়? এটা সরকার নেয় কি? সরকার নেয় না। এটা তো আমাদের বিজনেসম্যানরাই নেয়, বা অন্য অন্য যারা তারা নেয়। সুতরাং সরকার তো লোন নিলে লোন ফেরত দেয়, এটাও আপনি ঠিকই বলেছেন। সরকার লোন নিলে লোন ফেরত দেয়, ব্যাংকে চলতে হবে তো, ব্যাংক কাউকে না কাউকে লোন দিতে হবে। সুতরাং স্যার আমরা শেষ সেদিক থেকে করব। কিন্তু ঠিক আছে। সাদিকুল স্যার 30 সেকেন্ড সময় আপনি পাবেন, শেষ কথায় কি যুক্ত করবেন? আমি যেটা বলবো, এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর কথা বিভিন্নভাবে আলোচিত হচ্ছে, তার মধ্যে বড় একটি চ্যালেঞ্জ হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানো, অর্থাৎ মূল্যস্ফীতিটাকে কমানো। এক্ষেত্রে বাজেটের একটা সুনির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা আছে, যেমন সোশ্যাল সেফটি নেট, পাশাপাশি কৃষি খাতে কিন্তু একটা বড় ধরনের এবার বৃদ্ধি করেছে, 2,000 এর উপরে কোটি টাকার উপরে বৃদ্ধি করা হয়েছে কৃষি ভর্তুকির ক্ষেত্রে। এই জায়গাগুলোতে যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় কৃষি খাতের জায়গাটাতে, আমরা তাহলে কিন্তু একেবারে সেটা শেষ পর্যায়ে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে একটা আমরা প্রভাব শেষ পড়বে করব। আইনুল এবং স্যার চ্যালেঞ্জগুলো 30 সেকেন্ড মোকাবেলা করা সময় আপনি সম্ভব পাবেন। হবে। আইনুল স্যার। না, আমি যে আমাদের যে পথনকশা বলবো না, যেটা কৌশল ভিত্তিক কৌশল যেটা বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং এবং এখানে অসংখ্য গভর্নেন্সের ধন্যবাদ বিষয়টা। এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হয়ে আজ বিদায় নিচ্ছি। শুভরাত্রি।